আমি তরুলতা। সোফিয়া সাফা। পর্ব ১। খুব ভালোবাসিস তোর লাভকে, তাই না? তাহলে কিভাবে পারলি খুব ন করতে? কি ক্ষতি করেছিল সে তোর? তীব্র রাগে ছেলেটার কণ্ঠ জ্বলে ওঠে। তোর ফাঁসি হবে, এটা শিওর। আর হয়তো আমার সামনে আসার সৌভাগ্যটাও হবে না। শুনে রাখো, আমি আজকে তুইসহ সবার সামনে প্রতিজ্ঞা করলাম আমি আয়ুকেই বিয়ে করব। কারণ ওই তোর আসল চেহারাটা আমাদের সামনে তুলে ধরেছে। নয়তো তোর এই ঘৃণ্য রূপটা তোর ইনোসেন্ট মুখটার নিচে চাপা পড়ে যেত। শেষ কথাটুকু বলে ছেলেটা মেয়েটার গলা থেকে হাতটা সরিয়ে নেয়। মেয়েটা মুক্ত হয়েই সঙ্গে সঙ্গে ছেলেটার শার্টের কলার চেপে ধরে। তবে আশেপাশের সবাই মেয়েটাকে টেনে ছাড়িয়ে আনে। মেয়েটা ধারালো কণ্ঠে চিৎকার করে বলে ওঠে, তার আগেই আই উইল কি লয়ু, আমার জীবনের শেষ নটা আমি তাহলে তোকেই করব লাভ। তুই আমার না হলে আর কারো হবি না। মেয়েটার কণ্ঠস্বর কেঁপে উঠল। কিছু মুহূর্ত চুপ থেকে আবারও চিৎকার করে বলে উঠল, আমি তোকে ভালোবাসি। আমার ভালোবাসার কাছে তোর এই ঘৃণা কিছুই না। তরুলতা হারতে শেখেনি। পুলিশ মেয়েটাকে টেনে হিচড়ে গাড়িতে উঠিয়ে নেয়। ছেলেটা রক্তচোখে নিষ্পলকভাবে সেই দিকেই তাকিয়ে থাকে। তবে গাড়িটা দৃষ্টিসীমার বাইরে যাওয়ার পূর্বেই ছেলেটা চিৎকার করে বলে ওঠে, আই হেইট ইউ তরুলতা ফা কিং অ্যাসান। কথাটা কানে পৌঁছানো মাত্রই ঘুম ভেঙে যায় তরুর। এসির শীতলতম তাপমাত্রার মাঝে থেকেও সে ঘেমে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। তরু দুহাতে মাথা চেপে ধরে উঠে বসে প্রচণ্ড বিরক্তি নিয়ে বলে ওঠে, ডাক্তারকে আমি খুব ন করে ফেলব। কোন বা লের স্লিপিং পিল দিয়েছে? আমি আবারও কেন এই স্বপ্নটাই দেখেছি? ওহ গড, আমাকে তুলে নেও। আমি আর সহ্য করতে পারছি না। বিছানার পাশে রাখা ফোনটা হাতে তুলে নেয় তরু। স্লিপারে পা গলিয়ে ধীর পায়ে গিয়ে দাঁড়ায় ব্যালকনিতে। লন্ডনের আকাশ এখনো মেঘলা, সময় ভোর 4টা। তরু একটা গ্রুপে মেসেজ পাঠায়, আমি আগামীকালই বিডিতে ব্যাক করছি। বাংলাদেশে তখন সকাল 9টা। মেসেজটা পড়ে গ্রুপের বাকিরা চমকে ওঠে। সত্যিই ফিরছিস? হুম, ফিরছি, আর পারছি না। আই নিড টু ক্লেম হিম। মেসেজটা টাইপ করে কিছুক্ষণ তাকিয়ে থেকে ব্যাকস্পেসে মুছে দেয়। কাউকে নিজের দুর্বলতা বোঝাতে চায় না সে। শেষমেশ শুধু লিখে ফেলে, হুম। ফোনটা রেখে দেওয়ার আগ মুহূর্তে তরুর চোখ পড়ে ফোনের লক স্ক্রিনে থাকা সেই চেনা মুখে, হাস্যোজ্জ্বল, নির্দোষ, সুদর্শন, যাকে এক ঝলক দেখার তৃষ্ণায় কাতর সে। তরুর ঠোঁট ভেদ করে বেরিয়ে আসে অস্ফুটস্বরে বলা কিছু কথা। আমার অবস্থা দেখে খুব হাসি পাচ্ছে তাই না লাভ? একটা মেয়ের জীবন রক বানিয়ে দিয়ে বেশ ভালোই আছো। বিশ্বাস করো, আমিও চাই যে তুমি ভালোই থাকো। কিন্তু আমার তোমাকে প্রয়োজন প্রেম। আই নিড ইউ, আই ব্যাডলি নিড ইউ। কামিং টু ক্লেম ইউ, রুইন ইউ, অ্যান্ড দেন রিবিল্ড ইউ এক্স্যাক্টলি হাউ আই ওয়ান্ট। দুপুর বেলা। লোকেশন, লন্ডন, যুক্তরাজ্য। দীর্ঘ 12 বছর যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে কাটানোর পর নিজ দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছে তরু। পুরো নাম তরুলতা অ্যাসান। তরু লিভিং রুমে বসে বই পড়ছিল। তার বড় ভাই তাজিম এসে বসতেই তরু হাতে থাকা বইটার দিকেই দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করল, ভাইয়া, প্লেনের টিকিট বুক করেছ? সবকিছু গুছিয়ে নিয়েছ তো? আমরা কিন্তু আগামী কালকেই দেশে ফিরছি। তাজিম একটু ইতস্তত বোধ করল। বলছিলাম কি, এভাবে হঠাৎ করে কাউকে কিছু না জানিয়ে দেশে ফেরাটা কি ঠিক হবে? তরু বইয়ের দিকেই দৃষ্টি সীমাবদ্ধ রেখে বলল, আজব, এতে জানানোর কি আছে ভাইয়া? আর এমনিতেও দেশে আমাদের জন্যে কেউ অপেক্ষা করে নেই যে আমাদেরকে জানিয়ে যেতে হবে। বাবাকে অন্তত জানাই। তাজিমের কথায় তরু বইটা বন্ধ করে পাশে রাখল। তারপর তাজিমের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, আমি যখন বলেছি কাউকে জানানোর প্রয়োজন নেই তখন কাউকে জানাতে হবে না, গট ইট? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দ্যাটস গুড।
তরু পুনরায় বইটা হাতে নিয়ে পড়তে শুরু করল। লোকেশন, রোজ ভিলেজ, ঢাকা, বাংলাদেশ, এহসান মঞ্জিল। সকাল সকাল পত্রিকার পাতায় চোখ বুলিয়ে চা পান করছিলেন সাফওয়ান এহসান। কিছুক্ষণ যেতেই তার স্ত্রী জহুরা বেগম তার পাশে এসে বসলেন। হে গো, বলছি কি যারাকে ফোন করে জামাইকে নিয়ে আসতে বলো না। বিয়ে হয়েছে 2 বছর তো হয়ে গেল, এর মধ্যে বেশি হলে 3-4 বার মেয়েটা এসেছিল। সেই যে 6 মাস আগে এসে গেল, তারপর আরও তো এলোই না। কতদিন হয়ে গেছে মেয়েটাকে দেখি না। সাফওয়ান এহসান পত্রিকাটা সাইডে রেখে চায়ের কাপে শেষ চুমুক দিয়ে বললেন, সে না হয় বলবো, কিন্তু জহুরা তুমি হয়তো ভুলেই গেছো যে আমাদের আরও 2টো ছেলে মেয়ে আছে। কই, তাদের খোঁজ নিতে তো কখনো বলো না। 12টা বছর ধরে তারা দেশের বাইরে আছে, কখনো তো তাদের নামটাও তোমার মুখে শুনলাম না। জহুরা হৃদয় কুঞ্চিত করে প্রশ্ন ছুড়লেন, তুমি ঠিক কি বলতে চাইছ? কি বলতে চাইছি সেটা তুমি বেশ ভালোই বুঝতে পারছ। আমার একটাই দুঃখ জানো তো, তুমি শুধুমাত্র যারার মাই হতে পেরেছ, আমার রা ছেলে মেয়ে দুটোর মা হতে পারলে না। কথাটা শুনে জহুরা যেন তেতে উঠলেন। তুমি হয়তো ভুলে গেছ যে তরুকে আমার জন্য লন্ডন যেতে হয়নি, ওকে ওর নিজের দোষের জন্য যেতে হয়েছে। আমি আজও বুঝি না ওইটুকু একটা মেয়ে কি করে একজনকে করতে পারে, তার ওপর আবার চিৎকার করে বলতে পারে যে সে একটা ছেলেকে ভালোবাসে। আরে ওইটুকু মেয়ে ভালোবাসার কি বোঝে? করার কথাটা শুনে সাফওয়ান এহসান জহুরার দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। দাঁড়িয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলে, কি বললে তুমি? ভুল কি বলেছি? এই জন্যই বলে জানো তো নীর বাপের বড় গলা। চুপ, একদম চুপ। তোমার সাহস অনেক বেড়ে গেছে জহুরা, আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব যে তুমি আমার স্ত্রী। সাফওয়ানের ধমকে জহুরার মুখটা কালো হয়ে যায়। সে রাগের বশে যা ইচ্ছা তাই বলে ফেলছে। জহুরাকে চুপ করে থাকতে দেখে সাফওয়ান এহসান পুনরায় কণ্ঠ খাদে নামিয়ে বলে ওঠে, ও এখন আর আমার মেয়ে নয়, আমার মেয়েটাকে 12 বছর আগেই ওরা মেরে ফেলেছে। আর ভুলে যেও না তুমি তাদের ঘরেই যারাকে বউ করে পাঠিয়েছ। আর এসব কিছু বাইরের কেউ জানলে কি হবে তা তুমি খুব ভালো করেই জানো। তরু যে আমার মেয়ে সেটা কিন্তু তুমি, আমি, যারা আর তাজিম ছাড়া কেউ জানে না। আর ওরা কেউ বাইরের কাউকে বলবেও না। আর কেউ যদি কোনোভাবে এটা জানতে পারে তাহলে আমি বুঝে নেব সেটা তুমিই বলেছ। কথাটা মনে রেখো। কথাটা বলেই সাফওয়ান চলে যায়। জহুরা মনে মনে বলে, আগে তোমার ভয়ে চুপ করেছিলাম আর এখন যারার জন্য চুপ করে থাকতে হচ্ছে। আমিও দেখব তোমরা বাপ ছেলে মেয়ে মিলে কতদিন ব্যাপারটা ধামাচাপা দিয়ে রাখতে পারো। সকালবেলা। লোকেশন, সাভার সিটি, ঢাকা, বাংলাদেশ, খান ম্যানশন। মা আপনি যান, আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। সাবিনা খাতুন জারার দিকে তাকিয়ে বলল, না যারা, তোমাকে এখন এখানে কিছুই করতে হবে না। হানা তো সাথে আছেই, তাছাড়া রান্না প্রায় শেষ, তুমি বরং নাহিদকে সহ বাকি সবাইকে ব্রেকফাস্ট করতে ডেকে আনো। শাশুড়ির কথায় যারা সবাইকে ডাকতে চলে যায়। এই তোমার কি হয়নি নাকি? মা সবাইকে খেতে ডাকছে, চলো। নাহিদ নিজের চুল সেট করতে করতে বলে, যারা তুমি যাও, আমি নীলাভকে নিয়ে আসছি, ও হয়তো এখনো ওঠেনি। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। খাবার টেবিলে। কি ব্যাপার আজকে সকাল থেকেই আমাদের এসপি সাহেবের মুড অফ কেন? আয়ুর সাথে কি আবার ঝগড়া হয়েছে নাকি? নীলাভ একটা ছোট্ট শ্বাস ফেলে বলল, ভাইয়া। সে কি ভাইয়া, কি হলো আবার? যারা প্রশ্ন করলেও নীলাভ কোনো উত্তর দেয় না। তাকে দেখেই বোঝা যাচ্ছে সে যারার সাথে কথা বলতে একদমই ইন্টারেস্টেড নয়। যদিও এটা নতুন কিছুই নয়। নীলাভ নাহিদ আর যারার বিয়েতে একদমই রাজি ছিল না। ভাইয়ের কথায় এক প্রকার বাধ্য হয়ে বিয়েটা মেনে নিয়েছিল সে। প্রশ্নের উত্তর না পেয়ে যারা ভ্রু কুঁচকে তাকায়। পরিস্থিতি সামাল দিতে নাহিদ জিজ্ঞেস করে, কি হয়েছে বলবি? নীলাভ খাবার খেতে খেতেই বলল,
আর বলো না ভাইয়া, গতকালকে আমার সাথে ওর লাঞ্চ করার কথা ছিল, কিন্তু ওর ড্যান্স ক্লাসের জন্য ও আসতে পারেনি। ব্যাস এইটুকুর জন্য আমার ভাইটার মন খারাপ? ভাবা যায়। যারা, আমার কি মনে হচ্ছে জানো তো, আমার ভাইয়ের বিয়েটা এবার যত তাড়াতাড়ি সম্ভব দিয়ে দিতে হবে। কথাটা শুনে নীলাভ হালকা হাসল, তবে মুখে কিছুই বলল না। লোকেশন: রোজ ভিলেজ, ঢাকা। এহসান মঞ্জিল। প্রতিদিনের মতোই সকালবেলা সাফওয়ান এহসান ড্রয়িং রুমেই বসেছিলেন, তখনই তরু আর তাজিম লাগেজ হাতে বাড়িতে এসে হাজির হয়, যেটা দেখে সাফওয়ান যেন আকাশ থেকে পড়েছে। তরু, তাজিম তোরা? তাজিম একগাল হেসে বলল, হ্যাঁ বাবা। কিন্তু কি করে? তোদের তো আজকে আসার কথা ছিল না, আর তোরা যে আজকে দেশে ফিরবি, কই আমাকে তো বললি না? তরু তাদের কথায় বেশ বিরক্ত হল। এত আদিক্ষেতা করার কিছু আছে বলে আমি মনে করি না। সাফওয়ান সাহেব নিজ মনেই বলে উঠলেন, আমি মনে হয় একটু বেশিই বলে ফেলছি, ধরা পড়ে যাব নাকি আবার? তাজিম পরিস্থিতি বেগতিক দেখে বাবাকে চোখ টিপ মেরে বলল, আরে বাবা, আমরা তোমাকে সারপ্রাইজ দেব ভেবেছিলাম, তাই তো তোমাকে জানাইনি। ও হ্যাঁ, সারপ্রাইজ? আমি সত্যিই খুব সারপ্রাইজ হয়েছি রে। আয় তোরা ভেতরে আয়, বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি? জহুরা কোথায় তুমি? দেখো কারা এসেছে। সাফওয়ানের ডাকে জহুরা তড়িঘড়ি করে নিচে আসলেন, কিন্তু এসে তরু আর তাজিমকে হঠাৎ দেখে যেন তার ভেতরে ভেতরে হার্ট অ্যাটাক করার মতো অবস্থা। কিন্তু তিনি স্বাভাবিক স্বরেই বললেন, আরে এত দেখছি তাজিম আর তরু। বাবা, কত বড় হয়ে গেছো তোমরা। যাই হোক, ওরা দেশে ফিরবে আমাকে তো বললে না। আরে আমিই তো জানতাম না। ভাইয়া, আমার এসব ন্যাকামি নাটক একদমই ভালো লাগছে না, আমি আমার রুমে যাচ্ছি। কথাটা বলেই তরু হনহন করে লাগেজ নিয়ে ওপরে চলে গেল। জহুরা বিড়বিড় করে বলে উঠল, আগের তেজটা এখনো যায়নি দেখছি। জহুরা, তুমি বরং যাও, গিয়ে ওদের খাবারের ব্যবস্থা করো। সাফওয়ানের আদেশ শুনে জহুরা ভেতরে ভেতরে রেগে গেলেও সে কথা না বাড়িয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। আর সে চলে যেতেই সাফওয়ান এহসান তাজিমকে নিয়ে তাজিমের রুমে আসে। তরু সন্দেহ করেনি তো? তাজিম হাতের লাগেজটা এক সাইডে রেখে বিছানার উপর বসে বলল, না বাবা, ও ভাবছে আমাদের আসার কথা তুমি জানতে না। আমার মেয়েটা এমন কেন হয়ে গেল রে তাজিম? আমি বাবা হয়েও কিছুই করতে পারলাম না আমার মেয়েটার জন্য। মায়ের অভাব পূরণ করতে গিয়ে বাবার আদর থেকেও বঞ্চিত করলাম আমার মেয়েটাকে। কথাটা বলেই সাফওয়ান এহসান চশমাটা খুলে চোখ দুটো মুছলেন। কিন্তু পরমুহূর্তেই তার কিছু একটা মনে পড়ে, ফলস্বরূপ তার চোয়াল শক্ত হয়ে যায়। তার চোখ মুখে ভয়ের ছাপ ফুটে ওঠে। সে ভারী গলায় প্রশ্ন করে, তাজিম, আমার মেয়েটা ওকে ভুলে গেছে তাই না রে? সাফওয়ানের কথা শুনে তাজিম চুপ হয়ে যায়, দাঁত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো তাজিম, চুপ করে আছিস কেন? বল, তরু ওকে ভুলে গেছে তো? না বাবা। তাজিমের কথাটা শুনে সাফওয়ান এহসান মাথায় হাত দিয়ে বসে পড়ে। কি বলছিস তাজিম? এটা কি করে সম্ভব? 12 বছর হয়ে গেছে। তরু কি করে এখনো ওকে মনে রাখতে পারে? আর তুই এটা আমাকে আগে বলিসনি কেন? জানি না বাবা, আমি তো সেই জন্যই ওকে দেশে নিয়ে আসতে চাইনি। এতদিন কোনো না কোনো বাহানা দিয়ে আটকিয়েছি। কিন্তু তুমি তো চেনো ওকে, যে ও কতটা জেদি। এইবার আমি যদি ওকে আটকাতাম, ও তাহলে একাই চলে আসত। তার মানে আমাদের এখন আর কি কিছুই করার নেই? হ্যাঁ বাবা, এখন যা করার তরুই করবে, দেখা ছাড়া যে আমরা আর কিছুই করতে পারব না। এইদিকে তরু নিজের রুমে এসে চারদিকে একবার চোখ বুলিয়ে নিল। নিজের লাগেজটা খাটের উপর রেখে লাগেজের চেইন খুলল। ছবি ভর্তি লাগেজটার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবিগুলোকে যত্ন সহকারে তার পুরো রুমের দেয়ালে লাগাতে লাগাতে আপন মনেই বলতে লাগল, মাই লাভ, আমি এসে গেছি আমি। এবার আর কেউ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না প্রেম পাখি। কথাটা বলেই পাগলের মতো হাসতে লাগল তরু। সেই হাসির শব্দ পুরো রুমে প্রতিধ্বনিত হচ্ছে। এরই মাঝে তরুর ফোনে একটা কল আসে। তরু বিরক্তি নিয়ে ফোনটার দিকে তাকাতেই তার চেহারার রং পাল্টে যায়। এই অবস্থায় তাকে দেখতে ভীষণ ভয়ানক লাগছে। হ্যালো।
নিজের অফিসে বসে কিছু গুরুত্বপূর্ণ ফাইল চেক করছিল সিআইডি অফিসার এএসপি নীলাভ জাহির খান। তখনই তার অ্যাসিস্ট্যান্ট মিনার এসে বলে, এএসপি স্যার, বিজনেসম্যান সাফেদ শাহরিয়ার আপনার সাথে দেখা করতে চায়। ঠিক আছে, তাকে পাঠিয়ে দেও। সাফেদ শাহরিয়ার নীলাভের কাছে আসার পর বলুন, মিস্টার শাহরিয়ার, আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? এএসপি সাহেব, আপনি হয়তো আমাকে চিনতে পেরেছেন, তাই না? হুম, আপনি তো মনে হয় এমএস কোম্পানির ওনার মিস্টার সাফেদ শাহরিয়ার, এম আই রাইট? হুম, আপনি ঠিকই চিনেছেন। আমি বেশ কয়েকবার বাবার মুখে আপনার নাম শুনেছিলাম। এবার বলুন, হঠাৎ আমার কাছে কি মনে করে? আসলে পরপর 2 বার আমার ওপরে ট্যাগ করা হয়েছে। আমাকে মেরে ফেলার চেষ্টা করছে কেউ। আমি বুঝতে পারছি না কে বা কারা আছে এর পেছনে। আপনি কি কারো মুখ দেখেছেন? বা আপনার কি কারো উপরে সন্দেহ হয়? না এসপি সাহেব, আমি ঠিক বুঝতে পারছি না এর পেছনে কে বা কারা আছে। আপনি তো জানেনই আমি একজন বিজনেসম্যান, আমার শত্রু থাকবে এটাই স্বাভাবিক, কিন্তু কে এত বড় শত্রু আমার আর সে কেনই বা রতে চাইছে আমাকে, আমি জানি না। আর যারা আমার ওপর আক্রমণ করেছিল ওরা সবাই কালো মাস্ক পরেছিল, তাই আমি কারো চেহারাই দেখতে পাইনি। আপনি চিন্তা করবেন না, আমরা দেখছি ব্যাপারটা। তবে আপনার কথা শুনে মনে হচ্ছে যে কোনো সময় ওরা আবার আপনার ওপরে আক্রমণ করতে পারে, তাই আপনার সাথে গার্ডস রাখা অত্যন্ত জরুরি। হ্যাঁ মিস্টার খান, আপনি সেই ব্যবস্থাই করুন। আমার খুবই ভয় করছে, আর আজকে রাতে রেইনবো ক্যাফে ক্লাবেতে একটা ক্লায়েন্টের সাথে আমার জরুরি মিটিং আছে, ক্যান্সেল করার উপায় নেই। আপনি প্লিজ রাতে ওখানে থাকবেন। আসলে আমি এই মুহূর্তে কাউকেই বিশ্বাস করতে পারছি না। ওকে মিস্টার শাহরিয়ার, আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা আপনাকে ফুল প্রোটেকশন দেব। মিনার, ওনার জন্যে পুলিশ গার্ডস এর ব্যবস্থা করো, ওনার সেফটিতে যেন কোনো ঘাটতি না থাকে। মিনার বলল, ওকে স্যার। সাফেদ শাহরিয়ার উঠে দাঁড়িয়ে বলে, অনেক অনেক ধন্যবাদ। লোকেশন, রোজ ভিলেজ, ঢাকা, এহসান মঞ্জিল। দুপুরবেলা সবাই খাবার টেবিলে খাবার খেতে বসেছে। হঠাৎ সাফওয়ান এহসান তাজিমকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, তরু কোথায়, ওকে ডাকিসনি কেন? তাজিম খাবার চিবোতে চিবোতে বলল, বাবা, ওকে ডাকতে হবে না, ও এখন আসবে না। সে কি, কেন? না খেয়ে থাকবে নাকি? সকালেও তো কিছু খায়নি। বাবা, এটা নতুন কোনো বিষয় নয়, তাছাড়া ও তখনই খাবার খাবে যখন ওর প্রয়োজন বলে মনে হবে। তাজিমের কথায় সাফওয়ান এহসান একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তার মেয়ে সম্পর্কে তার এতটুকু ধারণা আছে। সবাই চুপচাপ খাচ্ছিল, তখনই তরু ফোন চাপতে চাপতে সিঁড়ি বেয়ে নেমে সোজা তাজিমের পেছনে গিয়ে দাঁড়ায়। ভাইয়া, ফোনের দিকেই দৃষ্টি সীমাবদ্ধ রেখে তরুর ডাকে তাজিম পেছনে ফিরে তাকাল। তরু বরাবরের মতোই একটা লুজ শার্ট আর ফুল প্যান্ট পরেছে। শার্টটা সাদা রঙের, শার্টের হাতা দুটো হালকা ফোল্ড করা আর কালো ডেনিম প্যান্ট। স্ট্রেইট করা লম্বা সোনালি রঙের চুলগুলো কোমর অবধি ছড়িয়ে আছে, যা তরুর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ঠোঁট আর বাম গালে থাকা তিল দুটো ও তার ব্যতিক্রম নয়। ধবধবে ফর্সা গায়ের রং, তরু মধ্যে একটা বিদেশি বিদেশি ব্যাপার আছে। অবশ্য থাকাটাও স্বাভাবিক, কারণ 12 বছর বয়স থেকেই সে লন্ডনে থেকেছে। তরু দেখতে এরকম যে তাকে দেখবে সেই তার মায় পড়বে, যদিও তরুর ব্যবহারে সেটা বেশিক্ষণ স্থায়ী হবে না। তাজিম ভ্রু কুঁচকে শুধাল, কি হলো, তুই কি কোথাও যাচ্ছিস নাকি? তরু এবার নিজের ফোনের উপর থেকে দৃষ্টি সরিয়ে তার ভাইয়ার দিকে তাকালো, তারপর গম্ভীর গলায় বলল, হ্যাঁ ভাইয়া, আমি বাইরে যাচ্ছি। তাজিম কেন যেন ভয় পেল, সে ভয়ার্ত গলায় জিজ্ঞেস করল, কোথায় যাবি তুই? তাজিমের এহেন প্রশ্নে তরুর মুখে বিরক্তি স্পষ্ট। ভীষণ বিরক্ত সে, এইসব প্রশ্ন তার ভালো লাগে না, একদম ভালো লাগে না। তরু রাগী চোখে তাজিমের দিকে তাকাতেই তাজিমের গলায় খাবার আটকে যায়। তাকে কাশতে দেখে সাফওয়ান এহসান তার দিকে এক গ্লাস পানি এগিয়ে দিল। এ কি হলো? এই নে, পানি খা। তাজিম এক গ্লাস পানি এক নিঃশ্বাসেই খেয়ে ফেলল, তারপর তরুর দিকে তাকিয়ে বলল, আসলে তরু, আমি বলছিলাম কি, তুই তো এখানে এক প্রকার নতুন, কিছু চিনিস ও না। আমি বরং ড্রাইভারকে বলে দিচ্ছি, তুই যেখানে যেতে চাস উনি তোকে নিয়ে যাবে।
তাজিমের কথার প্রেক্ষিতে তরু বুকের ওপর হাত বেঁধে শান্ত গলায় বলল, কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি ছোট নই যে হারিয়ে যাব, আর তাছাড়া আমি নিজেই ড্রাইভ করে যেতে লাইক করি শোনো, যেই জন্য ডাকলাম, আমাকে কল করে একদম বিরক্ত করবে না, যেহেতু আমার ফিরতে দেরি হবে। কি? কিন্তু যদি তরু বিরক্তমাখা কণ্ঠে একটু জোরেই বলল, আমার প্রয়োজন হলে আমি নিজেই তোমাকে কল করে নেব, সো আমাকে একদম বিরক্ত করবে না। কথাটা বলে উত্তরের অপেক্ষা না করেই তরু বাড়ি থেকে বেরিয়ে গেল। সাফওয়ান এহসান নীরব দর্শকের মতো এতক্ষণ যাবৎ সবকিছু দেখছিলেন। অবশ্য তার যে করার কিছুই নেই, কারণ তার মেয়ে এখন আর সেই ছোটটি নেই যে তাকে সে কন্ট্রোল করবে, বাধা দিবে, যেমনটা সে 12 বছর আগে দিয়েছিল। সে তো পারবে না এখন সেটা করতে। সাফওয়ান এসব কথাই ভাবছিল, কিন্তু তখনই সে অনাকাঙ্ক্ষিত কিছু কথা শুনতে পেল। জহুরা রাগে এতক্ষণ গজগজ করছিলেন, তরু চলে যাওয়া মাত্রই সে বলতে শুরু করল, আমি বারবার বলছি তোমাদের এই তরু কিন্তু হাতের বাইরে চলে যাচ্ছে, ওকে এখন আটকানো দরকার। আমার তো ওকে ল বলেই মনে হয়। শোনো, আমি আগেও বলেছি, এখনো বলছি, ওর মাথায় সমস্যা আছে, দেখো না সবসময় কেমন মেজাজ দেখায়। ওকে তখন লন্ডন না পাঠিয়ে কোনো লা গারদে রেখে আসা উচিত ছিল, তাহলে দেখতে ও এতদিনে সুস্থ হয়ে যেত আর সুস্থ মানুষের মতো আচরণ করত। দেখো, এই বাড়িতে কিন্তু এসব চলবে না, এখানে থাকতে হলে আমার কথা মতোই চলতে হবে, আমার সামনে এমন মেজাজ দেখানো চলবে না। হুহহ। তাজিম এতক্ষণ সবটা দাঁতে দাঁত চেপে সহ্য করছিল, কারণ সে অন্য কিছু একটা নিয়ে অনেক চিন্তায় আছে। এই মুহূর্তে জহুরার সাথে সে কোনো রকমের তর্কে যেতে চাইছিল না, কিন্তু জহুরার শেষের কথাটা তার ইগোতে গিয়ে লাগল। সে টেবিল ছেড়ে উঠে দাঁড়িয়ে জহুরার উদ্দেশ্যে বলল, মিসেস এহসান, আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই বাড়িটার অর্ধেক আমাদের 2 ভাইবোনের নামে, তাই এই বাড়িতে আমাদের যেভাবে খুশি আমরা সেভাবেই থাকব। আর আপনি এটা নিশ্চয়ই জানেন যে বাবার ছোট্ট কোম্পানিটাকে আমি দাঁড় করিয়ে এতবড় বানিয়েছি। তাজিম একটু থামল, তারপর একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, কোম্পানির সিইও আমি? আমি চাইলেই আমার বোনকে নিয়ে অন্য যে কোনো জায়গায় থাকতে পারি, তাতে অবশ্য আমাদের ভালোই হবে। তাজিমের কথা শুনে সাফওয়ান এহসান ভাঙ্গা কণ্ঠে বলল, না বাবা, তোরা এখানেই থাক, দয়া করে চলে যাবার কথা বলিস না। আমি আর কদিনই বা বাঁচব? এমনিতেই তোদেরকে কখনো নিজের কাছে রাখতে পারিনি, এখন অন্তত আমি যতদিন বেঁচে আছি ততদিন তোরা এখানেই থাক। দেখলেন তো, শুধু এই একটা কারণে আমরা এখানে আছি। আমরা এখানেই থাকব আর আমাদের মতো করেই থাকব। আর ভুলেও ভবিষ্যতে আমার বোনকে নিয়ে কোনো কিছু বলবেন না। আমার বোন তাই ওর কিসে ভালো হবে না হবে সেটা আমিই দেখে নেব। কথাগুলো বলেই তাজিম নিজের রুমে চলে যায়। লোকেশন: সাভার সিটি, ঢাকা, খান ম্যানশন। বিকালবেলা কলিং বেলের আওয়াজে সাবিনা খাতুন একটু বিরক্ত হলেন এবং আশেপাশে তাকিয়ে যারাকে ডাক দিলেন, যারা, মা একটু গিয়ে দেখো তো কে আসলো। মা, আমি তো তরকারি কাটছি, আপনি গিয়ে একটু দেখুন না কে আসলো। এই বিকেল বেলা আবার কে আসলো? এই হানাটাকেও কাজের সময় পাওয়া যায় না। অগত্যা সাবিনা খাতুনকেই বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে দিতে হল। দরজা খুলেই সামনে একটা মিষ্টি দেখতে বিদেশিনীকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলেন সাবিনা খাতুন। সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা আর কেউ নয়, মেয়েটা হল তরু। সাবিনা খাতুন কপাল কুঁচকে জিজ্ঞাসু কণ্ঠে শুধালেন, কে মা, তুমি কাকে চাও? সাবিনার কথার উত্তর না দিয়েই তাকে দ্বিতীয়বারের মতো অবাক করে দিয়ে তরু তার সামনে ঝুঁকে তার পা ধরে সালাম করল। তার এরূপ কর্মকাণ্ডে হতবাক হয়ে গেলেন সাবিনা খাতুন, হকচকিয়ে বলে উঠলেন, আরে কি করছো তুমি? এদিকে যারা অনেকক্ষণ হয়ে যাওয়ার পরেও শাশুড়ির না ফেরাতে একটু বিচলিত হয়, যার জন্য সে তাড়াতাড়ি শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে দরজার সামনে আসলো এবং তরুকে দেখা মাত্রই সে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরল, যাতে তরু একটু বিরক্ত হলেও মুখে কিছুই বলল না। আপনি, তুমি এসেছ? আমি তো ভাবতেই পারছি না, তুমি যখন কল করে আমাকে বললে যে তুমি এখানে আসবে আর অ্যাড্রেস দিতে বললে, আমি তো তখন খুব খুশি হয়েছিলাম, কিন্তু পরে মনে হলো তুমি হয়তো আসবে না। যারা একটু মন খারাপ করেই কথাটা বলল। তরু কিছুই বলছে না, সে এই ধরনের কথাতে বিরক্ত বোধ করে, এইসব শুধু আদিক্ষেতা তার কাছে।
তবে তার মেজাজ ঠিক রাখতে হবে এখন। যারা মাকেও? প্রশ্নটা শুনে তরু প্রথমবারের মতো ভয় পেয়ে যায়, ভয় যেন ওর গলা শুকিয়ে আসছে। সে মনে মনেই বলতে লাগল, না না না, কিছুতেই না, আমার আসল পরিচয় কিছুতেই বলা যাবে না, কিছুতেই জানতে দেওয়া যাবে না আমি কে আর কেন এখানে এসেছি। আরে মা, ও তো আমার যারাকে আর কিছু বলতে না দিয়েই তরু স্বাভাবিক স্বরেই বলে উঠল, ফ্রেন্ড, আন্টি, আমি ওর দূরসম্পর্কের বন্ধু হই। আর আমার নাম ত্রানা চৌধুরী। তরুর কথা শুনে যারা চুপ হয়ে যায়, সে ভুল করে বলেই দিতে যাচ্ছিল তরুর পরিচয়। আসলে এতদিন পর বোনকে সামনাসামনি দেখে তার খেয়ালই ছিল না। এদিকে তরুর কথায় সাবিনা খাতুন ভ্রু কুঁচকে ওর দিকে তাকালেন। দূরসম্পর্কের বন্ধু? এটা আবার কেমন বন্ধু? তখনই তরু বলে উঠল, আসলে আন্টি, আমরা বন্ধু হলেও আপন বোনের মতোই। যারা তো আমাকে নিজের আপন বোন হিসেবেই পরিচয় করিয়ে দেয় অন্যদের কাছে। কথাটা শুনে যারা কিছুটা কষ্ট পেল, সত্যিই তো তারা তো আপন বোন নয়, সৎ বোন, যেটা যারা কখনো মানতে চায় না। তারা ছোটবেলা থেকে একে অপরের থেকে দূরে থাকলেও যারা তরুকে নিজের আপন বড় বোনই ভাবে, তাই তো তরু না চাইলেও যারা সবসময় ওর সাথে যোগাযোগ রেখেছিল, আর লন্ডনে ও বেশ কয়েকবার গিয়েছিল যারা, শুধুমাত্র তার বোনের সাথে কিছু সময় কাটানোর জন্য, কিন্তু তরু বরাবরই তাকে এড়িয়ে যেত, যেটা যারাকে অনেক কষ্ট দিত। না না, এসব আমি কি ভাবছি, আপু তো নিজের পরিচয় কাউকে জানাতে পারবে না। ছোটবেলা থেকেই তো বাবা সবাইকে বলে দিয়েছে যে বাইরের সবাই জানবে তরু আপু মা রাগিয়েছে। যদিও আমি তার কারণটা জানি না, তবে এতে যদি আপুর ভালো হয় আমি ভবিষ্যতে ও কাউকে আপুর পরিচয় সম্পর্কে বলবো না। মনে মনে, আরে যারা কি ভাবছ, ওকে বাইরেই দাঁড় করিয়ে রাখবে নাকি? তরুর উদ্দেশ্য বলল, এসো মা, ভেতরে এসো। তারপর সবাই ভেতরে যায়, যারা দরজাটা লাগিয়ে দেয় এবং সবাই ড্রয়িং রুমে এসে দাঁড়ায়। তরু পুরো বাড়িটার দিকে একবার চোখ বুলায়, বেশ সুন্দর আর বড় বাড়িটা। ত্রানা মা, তুমি এখানে বসো, আর যারা তুমি বরং ওর জন্য চা মিষ্টি নিয়ে এসো। সাবিনার কথায় যারা মাথা নেড়ে চা বানাতে চলে গেল। এদিকে সাবিনা গিয়ে তরুর পাশে বসলেন। তোমাদের বাড়ির সবাই কেমন আছে? জি আন্টি, সবাই ভালো আছে। মা, তুমি কিছু মনে করনি তো? আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি, তুমি কি যারার বিয়েতে ছিলে না? আমি তো তোমাকে আগে কখনো দেখিনি। আসলে শাশু। এতটুকু বলেই তরু থেমে যায়। সাবিনা খাতুন তরুর দিকে অবাক চোখে তাকায়, যেটা দেখে তরু একটা ছোট শ্বাস ফেলে বলে, ইয়ে না মানে আন্টি, আমি তখন পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত ছিলাম আর দেশের বাইরে ছিলাম, তাই আমি আসতে পারিনি। মুখে কথাটা বললেও তরু মনে মনে বলে, মিথ্যা কথা, আমি আসিনি কারণ আমার আসা নিষেধ ছিল, যদিও আমার না আসার কারণ সেটা না। আসলে আমি চাইনি আমার জন্য যারার বিয়েটা ভেঙ্গে যাক। আচ্ছা, বুঝলাম। যাই হোক মা, তুমি কিন্তু দেখতে ভীষণ মিষ্টি। কথাটা বলেই সাবিনা খাতুন তরুর মাথায় হাত রাখলেন। তরুও একটু হাসার চেষ্টা করল, কিন্তু পারল না। পারবে বা কি করে, তরু যে ঠিকমতো হাসতেই জানে না। তার হাসি যে বড়ই অদ্ভুত, কখনো সে রহস্যময়ী হাসি দেয়, আবার কখনো পাগলের মতো হাসে। সে চায় না তার তেমন হাসি দেখে সাবিনা খাতুন ভয় পেয়ে যাক। তাই সে আর হাসার বৃথা চেষ্টা করল না। আচ্ছা মা, তুমি বসো, ওই তো যারা নাস্তা নিয়ে আসছে, তোমরা গল্প করো কেমন? আর আজকে কিন্তু কিছুতেই যেতে পারবে না। হ্যাঁ আন্টি, আমি আজকে থাকবো ভেবেই এসেছি। খুব ভালো করেছ, এমনিতেও আমি তোমাকে যেতে দিতাম না। কথাটা বলেই সাবিনা খাতুন মুচকি হেসে নিজের রুমে চলে গেলেন। সাবিনা খাতুন চলে যেতেই যারা হাতে করে ট্রে নিয়ে এসে তরুর সামনে থাকাটি টেবিলের ওপর রাখে। তারপর তরুর পাশে বসে তরুর দিকে চা এগিয়ে দেয়। তরু চায়ের কাপটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে আবার কাপটা টেবিলের ওপর রেখে দেয়। তখনই যারা বলে ওঠে, আচ্ছা আপু, একটা কথা বলবে? আচ্ছা আপু, একটা কথা বলবে? যারার কথায় তরু জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। বাবা কেন সেই ছোটবেলা থেকে সবাইকে তোমার পরিচয় জানাতে কঠোরভাবে নিষেধ করেছে? তরু কপালে হাত দিয়ে বিরক্তিমাখা স্বরে বলল, হয়তো কোনো কারণ আছে যারা।
হয়তো সেটাই আমাদের সবার জন্য ভালো, তাই উনি এই কথাটা বারবার বলেছেন। তুমি কি এই ব্যাপারে কিছুই জানো না আপু? তরু গম্ভীর কণ্ঠে বলল। ব্যাপারটা যেহেতু আমার সাথে কানেক্টেড সেহেতু আমার ব্যাপারটা না জানার কথা নয়। যারা, জানিস তো সব প্রশ্নের উত্তর সব সময় দেওয়া যায় না। মনে কর এটাও তেমন একটা প্রশ্ন। আমি এখন তোকে কিছুই বলতে পারবো না, শুধু জেনে রাখো আমার পরিচয়টা যতদিন কেউ না জানবে ততদিন সব ঠিকঠাক থাকবে। তাই নিজের ভালো চাইলে তুই ভবিষ্যতেও কাউকেই আমার সম্পর্কে কিছু বলবি না, বুঝলি? আচ্ছা ঠিক আছে আপু। যারা মনে মনে বলে। আমি তোমাকে বারবার প্রশ্ন করে রাগিয়ে দিতে চাই না আপু। কি ভাবছিস? কই আপু, কিছু না তো। শোন, আজ থেকে আমি শুধুই তোর বন্ধু, আর অন্য কোনো সম্পর্ক নেই আমাদের মাঝে, মনে থাকে যেন। যাই হোক, আশেপাশে তাকিয়ে বলল, এখন আমাকে এটা বল যে বাড়িটা এত ফাঁকা ফাঁকা কেন, আর কেউ কি থাকে না এই বাড়িতে? কি বলো না আপু, এই বাড়িতেই আমার শ্বশুর বাড়ির সবাই থাকে। তো কোথায় তারা? কাউকেই তো দেখছি না। নাহিদ আর বাবা তো অফিসে আছে এখন, আর ভাইয়া তো সারাক্ষণ তার কাজ নিয়েই ব্যস্ত থাকে। যারার বিয়ের পরে তরুর সাথে যারার কোনো কথা হয়নি, কারণ সেটাতে সাফওয়ান এহসানের করা নিষেধাজ্ঞা ছিল। সে বিয়ের আগেই বলে দিয়েছিল যে বিয়ের পর তরুর সাথে যারার কোনো সম্পর্কই অবশিষ্ট থাকবে না, তবেই সে এই বিয়েতে রাজি হবেন। সেই হিসেবেই তরু জিজ্ঞেস করে, তোর বরের নাম বুঝি নাহিদ? যারা মুচকি হেসে বলল, ওর নামই নাহিদ। বুঝলাম, কিন্তু এই ভাইয়াটা আবার কে? ভাইয়া মানে আমি নীলাভ ভাইয়ার কথা বলছি আপু। সম্পর্কে সে আমার দেবর হলেও আমি তাকে ভাইয়া বলেই ডাকি, কারণ সে আর নাহিদ মাত্র 2 বছরের ছোট বড়, তোমার আর আমার মতো। কথাটা বলেই হাসতে থাকে যারা। তরুর দিকে তাকিয়ে দেখে তরু কোনো একটা ভাবনায় গভীরভাবে ডুবে আছে। এই আপু, কি হলো তোমার, কি ভাবছ? যারার কথায় তরুর ধ্যান ভাঙ্গে। তরু কথা ঘুরিয়ে বলে, কিছু না তো। তুই কি আমাকে তোর শ্বশুর বাড়িটা একটু ঘুরিয়েও দেখাবি না? কেন দেখাবো না? চলো আপু। তারপর যারা আর তরু সিঁড়ি বেয়ে উপরে উঠে পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখতে লাগল। হ্যাঁ রে যারা, তোর বরের সাথে তোর বিয়েটা কিভাবে হলো রে? মানে তোর শ্বশুরবাড়ির সবাই মেনে নিল কি করে? যারা হৃদয় কুঞ্চিত করে বলল, মেনে নিল কি করে মানে কি আপু? না মানে বলতে চাইছিলাম তোদের বিয়েটা কি করে হলো, এই আর কি। হয়েছে কি আপু, নাহিদ মানে আমার হাজবেন্ড সহ আমার শ্বশুরবাড়ির সবাই আগে আমাদের বাড়ির সামনের বাড়িটাই থাকত। তারা আমাদের প্রতিবেশী ছিল। তোমার কি তাদের কথা মনে নেই আপু? কথাটা বলে যারা তরুর দিকে তাকাতেই দেখল তরু আবারও কোনো ভাবনায় ডুবে আছে। কি হলো আপু? আরোরে যারা, অত ছোটবেলার কথা কি আর মনে থাকে? আর তাছাড়া আমার 12 বছর বয়সেই তো আমি ভাইয়ার কাছে লন্ডনে চলে গিয়েছিলাম। সেটাও ঠিক। আচ্ছা, ওনারা আমাদের প্রতিবেশী হলে এখানে এলো কেন? তা তো ওনারা 12 বছর আগে এই বাড়িটা কিনে এখানেই শিফট হয়েছেন। আর নাহিদ আমাকে ভালোবাসত। 3 বছর আগে নাহিদ আমাকে প্রপোজ করেছিল আর আমিও একসেপ্ট করেছিলাম। তারপর আমি জানি না নাহিদই ওর পরিবারকে রাজি করিয়ে বাবার কাছে প্রস্তাব নিয়ে যায়। কেন জানি না বাবা রাজিই হচ্ছিল না, কিন্তু মা রাজি ছিল। আর মাই বাবাকে অনেক বুঝিয়ে রাজি করিয়েছিল। তরু যারার কথা মন দিয়ে শুনছিল বলে মনে হচ্ছিল না। উল্টো তাকে দেখে মনে হচ্ছে এইসব কথা সে আগে থেকেই জানে। যারা আর তরু পুরো বাড়িটা হেঁটে হেঁটে দেখছিল আর কথা বলছিল। যারা তরুকে সবকিছু দেখাচ্ছিল, কিন্তু হঠাৎই একটা রুমের সামনে আসতেই তরু থেমে যায় এবং চোখ বন্ধ করে অনেক বড় একটা নিঃশ্বাস নেয়। তরুকে দাঁড়িয়ে যেতে দেখে যারা ভ্রু কুঁচকে বলে, কি হলো আপু, থেমে গেলে কেন? তরু যারার প্রশ্নের কোনো উত্তর না দিয়েই দরজা খুলে রুমটার ভেতর ঢুকে পড়ে। যারাও তরুর পেছনে পেছনে আসে। আরে আপু, এটা তো নীলাভ। হ্যাঁ, এটা তো নীলাভ ভাইয়ার রুম। ওয়েট, কিন্তু সেটা তুমি জানলে কি করে? তরু যারার কথার কোনো উত্তর না দিয়ে চোখ বন্ধ করে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আপু, এই আপু।
যারার ডাকে তরু চোখ মেলে তাকায়, তারপর পুরো রুমটাতে চোখ বুলায়। রুমটা বেশ বড় আর গোছালো ছিল। হঠাৎই তরুর চোখ আটকে যায় দেয়ালে ঝোলানো বড় ফ্রেমের একটা ছবির দিকে। তরু এগিয়ে যায় সেই দিকে, যারাও তরুর পেছনে পেছনে যায়। ছবিটাতে একজন সুদর্শন যুবক এবং তার পাশে একজন সুন্দরী মেয়ে আছে। তরুর চোখ আটকে যায় যুবকটির উপর। তরু একটা শুকনো ঢোক গিলে যুবকটির অবয়বের উপর হাত রাখল। চোখ দুটো ছলছল করে উঠল তার। হঠাৎই পাশে থাকা মেয়েটির ছবির ওপর চোখ পড়তেই চেহারার রং পাল্টে যায় তরুর। যদিও দুটো মুখই তার পূর্বপরিচিত, তাও সে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, এই মেয়েটিকে? যারা। কথাটা ততটা জোরে না বললেও তরুর চেহারা দেখে কেঁপে ওঠে যারা। মনে সাহস জুগিয়ে বলে, আপু, ছবিতে থাকা ছেলেটি হল নীলাভ ভাইয়া। আর মেয়েটি? আর মেয়েটি হচ্ছে আয়ু আপু, আমার খালাতো ননদ। কিন্তু ওর ছবি নীলাভের সাথে কেন? তরুর প্রশ্ন শুনে যারা অবাক হয়। কারণ তরু কেন নীলাভের বিষয়ে এত জানতে চাইছে সেটাই সে বুঝে উঠতে পারছে না। যারা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলতে শুরু করে, আয়ু আপু নীলাভ ভাইয়ার গার্লফ্রেন্ড, সেই সাথে তার হবু বউ। আর কিছুদিন পরেই ওনাদের বিয়ে হবে। নীলাভ ভাইয়া ওনাকে ভালোবা। যারা কথাটা শেষ করার আগেই তার সামনে থাকা ছবিটা ভেঙ্গে কাঁচগুলো চারদিকে ছিটকে পড়ে। হ্যাঁ, তরুই নিজের হাত দিয়ে ঘুষি রে ছবিটা চোখের পলকে ভেঙ্গে ফেলেছে, যা দেখে যারা কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়। সে বুঝে উঠতে পারছে না এই মাত্র কি হলো তার চোখের সামনে। তরুর হাতে রক্ত দেখে যারার হুঁশ ফেরে। আপু, এটা তুমি কি করলে? তোমার হাত থেকে তো রক্ত পড়ছে। তুমি কেন ছবিটা এভাবে ভেঙ্গে ফেললে? এখন আমি সবাইকে কি বলবো? বলবি পড়ে গিয়ে ভেঙ্গে গেছে। যারা, আমি চলে যাচ্ছি। সে কি আপু, তোমার হাতে ওষুধ লাগাতে হবে? তুমি কোথায় যাচ্ছ? তরু যারার কোনো কথা না শুনে বাড়ি থেকে সোজা বেরিয়ে যায়। তারপর গাড়ি স্টার্ট দিয়ে কোথাও যাওয়ার উদ্দেশ্যে গাড়ি ঘুরিয়ে নেয়। এইদিকে কিছু ভাঙ্গার শব্দে সাবিনা খাতুন ছুটে আসেন নীলাভের রুমে। এসে দেখে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। তখনই তার চোখ পড়ে ফ্লোরের উপরে ছড়িয়ে থাকা ছবির ভাঙ্গা কাঁচগুলোর উপর। কি যারা, এটা কি করে হলো? ছবিটা এভাবে ভেঙ্গে গেল কি করে? এখন কি হবে? নীলাভ এসে দেখলে তো রক্ষে থাকবে না। সাবিনার কথাতে যারা এবার শব্দ করেই কেঁদে ফেলে। মিথ্যা বলা ছাড়া তার কাছে যে এখন আর কোনো উপায় নেই। আসলে মা, ছবিটার ওপর অনেক ধুলো জমে গিয়েছিল, যার জন্য আমি ছবিটা পরিষ্কার করতে এসেছিলাম। আর তখনই অসাবধানতাবশত ছবিটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙ্গে গেছে মা। ভাইয়া দেখলে তো অনেক কষ্ট পাবে আর অনেক রাগারাগিও করবে। আমাকে ক্ষমা করে দিন মা, আমার আরও সাবধান হওয়া উচিত ছিল। যারার কান্না আর অনুশোচনা দেখে সাবিনা আর যারাকে কিছুই বলতে পারলেন না। তাছাড়া আগে তাকে পরিস্থিতি সামাল দিতে হবে। নীলাভ এমনি এখন পর্যন্ত যারাকে ভাবি হিসেবে মেনে নিতে পারেনি। আর এখন যদি সে এসব জানতে পারে তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। যারা, তুমি কান্না করো না, ভুল হতেই পারে। তোমার কোথাও লাগেনি তো আবার? না মা, আমি ঠিক আছি। আচ্ছা, তুমি চিন্তা করো না, আমি একটা সার্ভেন্টকে বলে নীলাভের জানার আগেই ছবিটা আবার বাঁধিয়ে আনব। কিন্তু তুমি আরে এই রুমে এসো না প্লিজ। জানোই তো নীলাভ কেমন। সাবিনার কথায় যারার কিছুটা খারাপ লাগলেও সে মাথা নিচু রেখেই বলে, আচ্ছা মা। খুব বড় ভুল করেছিলে তুমি লাভ। জাস্ট মাই লাভ হও বলে তোমাকে আমি কিছুই বলতে পারিনি এতদিন। তবে তুমি যদি ভেবে থাকো অন্য মেয়ের সাথে তুমি ঢলারলি করে বেড়াবে আর তুমি আমার লাভবার্ড বলে আমি তোমাকে বারবার ছেড়ে দেব, তুমি যা করতে চাইবে তাই করতে দেব, তাহলে তুমি ভুল ভাবছ। অনেক মুক্ত আকাশে উড়ে বেরিয়েছ, এবার আমার খাঁচায় তোমার বন্দী হবার পালা প্রেম পাখি। কথাগুলো বলছিল আর কার ড্রাইভ করছিল তরু। বেশ কিছুক্ষণ পর গাড়িটা একটা ক্লাবের সামনে এসে থামে। তরুর হাত থেকে রক্ত পড়েই যাচ্ছে। কিছুইতেই রক্ত পড়া বন্ধ হচ্ছে না। তরু এবার বিরক্ত হয়ে গাড়ির ভেতর থেকে ফার্স্ট এইড বক্সটা বের করে একটা ব্যান্ডেজ নিয়ে হাতে প্যাঁচিয়ে নিল। তারপর একটা বড় হুডিওয়ালা জ্যাকেট পরে গাড়ি থেকে নেমে ক্লাবের ভেতর প্রবেশ করল। আশেপাশে তাকিয়ে পেছনের দিকের একটা টেবিলে গিয়ে বসে পড়ল। এরই মধ্যে তরুর ফোনে তাজিমের কল আসে। তাজিম অনেকক্ষণ ধরেই তরুকে একনাগাড়ে কল করে যাচ্ছিল।
তাই এবার তরু বাধ্য হয়েই কলটা রিসিভ করে। কি হয়েছে ভাইয়া, তুমি আমাকে কেন বিরক্ত করছো বলো তো? তোমাকে না বলেছি আমাকে একদম কল করে বিরক্ত করবে না? তুই কেন যারার শ্বশুরবাড়ি গিয়েছিলি তরু? তুই কি ভুলে গেছিস দেশে ফেরার আগে তুই আমাকে কথা দিয়েছিলি তুই ওই বাড়িতে যাবি না? তাজিমের কথা শুনে তরু পাগলের মতো হাসতে লাগল। হাসছিস কেন তরু? কেন গিয়েছিলি বল ওই বাড়িতে? আবার নতুন করে অশান্তি ঝামেলা সৃষ্টি না করলেই কি হচ্ছে না তোর? প্রথম কথা হলো আমি যে এই কথাটা রাখব না তা তুমি আগে থেকেই জানতে। আর দ্বিতীয় কথা হলো তরুলতা মানেই তো অশান্তি ঝামেলা। তাই অশান্তি তো হবেই, সবে তো মাত্র শুরু হয়েছে, আগে আগে দেখো হোতা হ্যাঁ ক্যা। সবাইকে যে নিজের ভুলের শাস্তি পেতেই হবে, আর সেই শাস্তি তরুলতা নিজে দেবে সবাইকে। যেমন এখন তুমি আমার কথার অবাধ্য হয়ে আমাকে কল করে আমাকে বিরক্ত করার জন্য শাস্তি পাবে। না তরু, আমার কথাটা শোন বোন আমার। হ্যালো তরু। হ্যালো। তরু কল কেটে দিয়ে সাথে সাথেই ফোন থেকে সিম কার্ডটা বের করে নষ্ট করে ফেলে দেয়। এর কিছুক্ষণ পরেই ওয়েটার মেনু কার্ড নিয়ে আসে তরুর কাছে। ম্যাম, আপনার জন্য কি আনবো? 1 বটল উইস্কি এন্ড 2 বটল ওয়া ইন, আপাতত এগুলোই আনুন। তরুর অর্ডার শুনে ওয়েটার তরুর দিকে এক নজর তাকিয়ে সেখান থেকে চলে যায় তরুর করা অর্ডার আনতে। অন্যদিকে এর কিছুক্ষণ পরেই নীলাভ তার টিমসহ মিস্টার সাফেদ শাহরিয়ারের সাথে সেই একই ক্লাবে এসে হাজির হয়, তবে সেখানে সবাই সিভিল ড্রেসে ছিল। মিস্টার সাফেদের ক্লায়েন্টের সাথে মিটিং শুরু হলে নীলাভসহ সব পুলিশ অফিসার আলাদা আলাদা টেবিলে বসে পড়ে। নীলাভ যেই টেবিলে বসেছিল তার অপর পাশের সারির পাশাপাশি টেবিলেই তরু বসে বসে ড্রিঙ্ক কষ করছিল। 1 মোর। ম্যাম, আপনি অলরেডি অনেক বেশিই ড্রিঙ্ক কষ করে ফেলেছেন, একসাথে এত বেশি ড্রিঙ্ক কষ করা ঠিক হবে না। ওয়েটারের কথা শুনে তরু রেগেমেগে ওয়েটারের কলার চেপে ধরে ওয়েটারের মাথায় এক গ্লাস ড্রিঙ্ক কষ একেবারে ঢেলে দেয়। হাউ ডেয়ার ইউ রাস্কেল, আমাকে জ্ঞান দেওয়ার আপনি কে? আমার কি করা ঠিক হবে কি হবে না সেটা কি আমি আপনার কাছ থেকে শিখব? কে বলেছে আপনাকে আমার জন্য চিন্তা করতে? আমি একজন অ্যাডাল্ট, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমি আর সেই ছোট্টটি নেই যে আমি ভয় পাব। আমার রাস্তায় যে বাধা হয়ে দাঁড়াবে আমি তাকে জাস্ট শেষ করে ফেলব। কথাটি বলেই তরু যেই না ওয়েটারকে চড় মারতে যাবে ঠিক তখনই নীলাভ তার চেয়ার থেকে উঠে এসে তরুর হাত ধরে ফেলে। নীলাভ এতক্ষণ যাবৎ সবকিছুই লক্ষ্য করছিল, কিন্তু সে যেই কাজে এখানে এসেছে সেই দিকেই কনসেন্ট্রেশন করতে চাইছিল, কিন্তু মেয়েটির অতিরিক্ততার জন্য তাকে উঠে আসতেই হল। এই আপনি ওনার গায়ে হাত তুলতে যাচ্ছিলেন কেন? একে তো ড্রিঙ্ক কষ করেছেন, তার উপর মা তাল হয়ে অসভ্যতামি করছেন, এক্ষুনি সরি বলুন ওনাকে কুইক। এইদিকে নীলাভের চেহারা দেখামাত্রই তরু স্ট্যাচু হয়ে গেছে। নীলাভ যেই মুহূর্তে তরুকে স্পর্শ করেছে ঠিক সেই মুহূর্তেই তরু বুঝে গিয়েছে এটা আর কারো স্পর্শ নয়, তার লাভের স্পর্শ। যেই স্পর্শ পাওয়ার জন্য সে না জানি কতদিন রাত ছটফট করেছে, নির্ঘুম থেকেছে। এক পলকে তাকিয়ে রয়েছে তার সামনে দাঁড়িয়ে থাকা পুরুষটির দিকে, যেন লাজ লজ্জা বলতে কোনো কিছুর সাথেই সে পরিচিতই নয়। অতিরিক্ত ড্রিঙ্ক কষ আর প্রচণ্ড শকের কারণে তরুর চারপাশ আবছা হয়ে আসতে শুরু করেছে। তবুও সে এক প্রকার যুদ্ধ করেই চোখ মেলে তাকিয়ে রয়েছে নিজের অতি প্রিয় মানুষটির দিকে। কি হলো, এমন নির্লজ্জের মতো তাকিয়ে আছেন কেন? শুনতে পাননি আমি কি বলেছি? এক্ষুনি ওনাকে সরি বলুন। নীলাভের অর্ডার তরুর উপর ম্যাজিকের মতো কাজ করল। এদিকে ওয়েটার এখনও ভয় কাঁপছে। তরুর হিংস্রতার কথা মনে পড়তেই ওয়েটার বলে ওঠে, থাক স্যার, ওনাকে আর ক্ষমা চাইতে হবে না। ওয়েটার চলে যেতে নিলেই তরু বলে ওঠে, আমি আমার কাজের জন্য মোটেও অনুতপ্ত নই বুঝলেন, আপনি ভুল করেছিলেন আমাকে জ্ঞান দিতে এসে, তাই ক্ষমা আপনার চাওয়া উচিত ছিল। যদিও আমার কাছে আপনি ক্ষমা চাননি তবুও আমি আপনাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমার লাভ আমাকে অর্ডার করেছে। আসলে কি বলুন তো, আমার লাভবারটা সবসময় আমার দোষটাই দেখে, আমি কেন সেই দোষটা করলাম সেটা কখনোই খোঁজে না। বাই দ্য ওয়ে, আই এম সরি। আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। কথাগুলো একনিঃশ্বাসে বলে তরু থামল।
এইদিকে তরুর এরকম কথার আগাগোড়া কিছুই বুঝতে না পেরে ওয়েটার তরুর দিকে তাকাতেই তরু ওয়েটারের দিকে অগ্নিদৃষ্টিতে তাকায়। তরুর লাল লাল চোখ দুটো দেখে ওয়েটার একটা ছোট্ট ঢোক গিলে সেখান থেকে কেটে পড়ে। অন্যদিকে তরু পরপর দুইবার লাভ বলে সম্বোধন করাতে নীলাভ ভ্রু কুঁচকে তরুর দিকে তাকায়। কেউ তাকে লাভ বলে ডাকুক এটা তার পছন্দ না। এক কথায় লাভ শব্দটি তার কাছে বরাবরই খুব অপ্রিয়, এমনকি আয়ুকেও সে কখনো তাকে লাভ বলে ডাকতে দেয় না। সেখানে এই অপরিচিত মেয়েটির মুখ থেকে এই অপ্রিয় শব্দটি শুনে তার রাগ যেন সপ্তম আকাশে। তরু পিছনে তাকাতেই দেখে নীলাভ তার দিকে রাগী লুকে তাকিয়ে আছে, যেটা দেখে তরু নীলাভকে একটা চোখ টিপ মারে। এবার নীলাভ আর সহ্য করতে না পেরে দাঁতে দাঁত চেপে নিম্নস্বরে বলতে থাকে, আপনার মতো বেয়াদব মেয়ে আমি এই প্রথম দেখলাম। আপনার এই চেহারাটা আমি আমার মেমোরিতে নোট করে রাখলাম। পরের বার আপনাকে কোথাও দেখলে সোজা জেলে নিয়ে যাব, তারপর এমন শাস্তি দেব যে আপনার এই বেহায়াপনা, পাগলামি আর অসভ্যতামি সব বের হয়ে যাবে। আমাকে আপনি না চিনে ভুল করেছেন। একজন অন ডিউটিতে থাকা পুলিশ অফিসারের সাথে এরকম আচরণ করার কারণে আমি চাইলেই আপনাকে লক আপে ঢোকাতে পারি। তবে আমি এখানে একটি জরুরি কাজে আসাতে আপনি এই যাত্রা বেঁচে গেলেন। ভবিষ্যতে কখনো এই এএসপি নীলাভ জাহির খানের মুখোমুখি হওয়ার মতো ভুল করবেন না। পাগল কোথাকার। কথাটা বলেই নীলাভ নিজের শার্টের হাতা ফোল্ড করতে করতে নিজের সিটে গিয়ে বসে পড়ে। শুধু পাগল নই, তার চেয়েও অনেক বড় কিছু, লাভ। বন্দি তো অনেক আগে থেকেই হয়ে আছি, নতুন করে আর কি বা বন্দি করবে আমায়? কথাগুলো মনে মনে বলেই তরু নিজের ফোন বের করে নীলাভের ছবি তুলতে শুরু করে। এতটা সুন্দর না হলেও তো পারতে, লাভ এমনিতেই তো ঘায়েল হয়ে গিয়েছিলাম অনেক আগেই। এবার কি মেঘ রেই শান্ত হবে? তরু একদৃষ্টিতে তাকিয়ে আছে নীলাভের দিকে, চোখের আড়াল হবার ভয় চোখের পলকও ফেলছে না সে। এই মুহূর্তে দুনিয়ার কোনো কথাই তার মনে নেই। নীলাভ এইসব কিছুই লক্ষ্য করছিল, তবে সে ব্যাপারটা এখন এড়িয়ে যাবে বলেই ঠিক করেছে। নীলাভের দিকে তাকিয়ে থাকতে থাকতে তরুর মনে পড়ে যায় কিছুক্ষণ আগে বলা তার কথাগুলো। আমি এখানে একটা জরুরি কাজে এসেছি, তাই এই যাত্রায় আপনি বেঁচে গেলেন। কথাটা মনে হতেই তরুর বুকটা ধক করে ওঠে। সে তড়িঘড়ি করে নিজের ফোনটা হাতে নিয়ে কারো নম্বর খুঁজতে থাকে, কিন্তু আশ্চর্যের বিষয়, তার ফোনে কারো কোনো নম্বরই নেই। হঠাৎই তার মনে পড়ে, সে তো তাজিমের সাথে কথা বলার পর ফোন থেকে সিম কার্ডটা বের করে তখনই ভেঙে ফেলেছিল। ওহ নো! এখন কি হবে? শিট! তরু নিজের হুডিটা ভালোভাবে টেনে একটা মাস্ক পরে নেয়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু অদ্ভুত পোশাক পরিহিত মুখোশধারী লোক এসে উপস্থিত হয়। সবার হাতেই বড় বড় অস্ত্র। এরই মাঝে নীলাভ চোখ দিয়ে তার টিমের সবাইকে রেডি হওয়ার জন্য ইশারা করে। হয়তো মুখোশধারী লোকগুলো জানত, আজকে এখানে তাদের পুলিশের সাথে লড়াই করে নিজেদের কাজ হাসিল করতে হবে, তাই ভালোভাবেই প্রস্তুত হয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে বিরাট লড়াই শুরু হয়ে যায়। মা রামা রির এক পর্যায়ে নীলাভ একটু লক্ষ্যচ্যুত হয়ে পড়ে। সেই সুযোগে অপরপক্ষের একজন লোক নীলাভকে টার্গেট করে গুলি ছোড়ে। লিটা নীলাভের গায়ে লাগবে ঠিক সেই সময়ে তরু নীলাভের সামনে চলে আসে এবং লিটা সরাসরি তার বুকে গিয়ে লাগে। নীলাভ কিছু বুঝে ওঠার আগেই তরু নীলাভের হাত থেকে রিভলভারটা নিয়ে সেই লোকটার দিকে তাক করে লি ছোড়ে, যে লোকটা লিটা ছুঁড়েছিল। লোকটা সঙ্গে সঙ্গেই মারা যায়, কারণ তরুর গুলিটা সরাসরি তার মাথায় লেগেছিল। আমার লাভকে মারা তো দূরের কথা, টাচ করতে আসলেও আমাকে টপকে তারপর যেতে হবে, যেটা কারো দ্বারা সম্ভব নয়। স্বয়ং আমার দ্বারাও নয়। মনে মনে কথাটা বলেই তরু অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। কিছুক্ষণ পর অপরপক্ষের লোকেরা হার মেনে পালিয়ে গেলে জায়গাটা কিছুটা স্বাভাবিক হয়। বেশ কিছু পুলিশ অফিসারও আহত হয় এই আক্রমণে, কিন্তু নীলাভ আর মিস্টার সাফেদ শাহরিয়ার পুরোপুরি সুস্থ ছিল। নীলাভ তরুর পালসরেট চেক করে দেখে তরু এখনও বেঁচে আছে। তাই নীলাভ আর সময় নষ্ট না করে নিজে ড্রাইভ করে তরুকে হাসপাতালে নিয়ে আসে।
লোকেশন সাভার সেন্ট্রাল হসপিটাল। রোগীর অবস্থা তো বেশ ক্রিটিক্যাল বলে মনে হচ্ছে, ওনাকে এক্ষুনি ইমার্জেন্সিতে নিতে হবে। রোগীর বাড়ির লোক কে আছেন? নীলাভ বসা থেকে উঠে দাঁড়ায়। হ্যাঁ ডাক্তার, আমি আছি। ডাক্তার নীলাভের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলে, আপনাকে কিছু বন্ড ব্যাপারে সই করতে হবে। কিসের বন্ড পেপার? রোগীর অবস্থা বেশ খারাপ, বুঝতেই পারছেন, যখন তখন যে কোনো কিছু হয়ে যেতে পারে। ওহ আচ্ছা দিন, আমি সাইন করে দিচ্ছি। আচ্ছা রোগীর নাম কি? রোগীর নাম তো, আরে ওনার নাম কি আমি কি করে জানব? ডাক্তার চমকে তাকিয়ে বলল, মানে আপনি না বললেন আপনি ওনার বাড়ির লোক? নীলাভ হাতে লেগে থাকা কোক্তগুলোর দিকে তাকিয়ে বলল, আরে তেমন কিছুই নয় ডাক্তার। মেয়েটি আমাকে বাঁচাতে গিয়ে ইনজার্ড হয়েছে, তাই আমাকেই মেয়েটিকে হসপিটালে নিয়ে আসতে হলো। আমি তো মেয়েটিকে চিনিও না। ডাক্তার ভীত কণ্ঠে বলল, কি বলছেন? তাহলে তো এটা পুলিশ কেস। নীলাভ ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, তো তাতে কি? আমি নীলাভ জাহির খান বলছি। নীলাভ নিজের কার্ডটি ডাক্তারকে দেখাতেই ডাক্তার একটা ঢোক গিলে বলল, এক্সট্রিমলি সরি স্যার। আপনি এখানে সাইন করে দিন, আমি পেশেন্টের সার্জারির ব্যবস্থা করছি। নীলাভ পেপারে সাইন করে দিতেই ডাক্তার চলে যেতে নেয়, তখনই নীলাভ পেছনে থেকে বলে ওঠে, ডাক্তার শুনুন, রোগীর বাড়ির লোক এখানে নেই বলে যাতে ওনার ট্রিটমেন্টের কোনো ঘাটতি না হয়। আমি যে কোনো উপায়ে মেয়েটাকে সুস্থ দেখতে চাই। আপনারা আপনাদের সাধ্যমতো চেষ্টা করবেন, আর ওনার কন্ডিশন আমাকে টাইম টু টাইম ইনফর্ম করবেন। আমি যাওয়ার সময় রিসেপশনে আমার নম্বর দিয়ে যাব। আপনি কোনো চিন্তা করবেন না মিস্টার নীলাভ। রোগীকে বাঁচানোর যথাসাধ্য চেষ্টা করা আমাদের কর্তব্য। তবে রোগীর অবস্থা খুবই খারাপ। বলেই ডাক্তার সেখান থেকে অপারেশন করতে ওটিতে চলে গেল। নীলাভ বাইরেই বসেছিল। না না, এভাবে মেয়েটাকে এই অবস্থায় এখানে একা রেখে যাওয়াটা ঠিক হবে না। মেয়েটা যেমনই হোক, আমাকে বাঁচাতে গিয়েই তো ওনার আজকে এই অবস্থা। নীলাভ একটা ছোট শ্বাস ফেলে ভাবতে লাগল, মেয়েটার বাড়িতে কি করে খবরটা পৌঁছানো যায়। 1 মিনিট, মেয়েটার সাথে তো নিশ্চয়ই ফোন ছিল। সেটা থেকে কোনো ইনফরমেশন পাওয়া গেলেও তো যেতে পারে। ভাবতেই নীলাভ উঠে একটা নার্সকে ডাক দিল। হ্যাঁ স্যার, বলুন। আপনার কি কিছু লাগবে? এই কেবিনে যেই মেয়েটার অপারেশন হচ্ছে, ওনার কাছে একটা ফোন ছিল। ওটা আমার লাগবে। আপনি যেভাবে পারেন এনে দিন। ওকে স্যার, আমি দেখছি। বেশ কিছুক্ষণ পরেই নার্সটি একটা ফোন নিয়ে এসে নীলাভের হাতে দিল। এই নিন স্যার, পেশেন্টের কাছে এই ফোনটাই ছিল। থ্যাঙ্কস, আপনি যেতে পারেন। নার্স চলে যেতেই নীলাভ ফোনটা হাতে নিয়ে চেয়ারে বসে ফোনটা উল্টে পাল্টে দেখতে লাগল। অন্য সময় হলে নীলাভ কখনোই ফোনটা খোলার চেষ্টা করত না, তবে এখন এটা করতেই হবে। যদি মেয়েটার কিছু হয়ে যায়, কে বলতে পারে, তখন তো ওর বাড়ির লোককে নীলাভকেই খুঁজে বের করতে হবে। নীলাভ কিছুক্ষণ ভাবনা চিন্তা করে ফোনটা ওপেন করতেই ওর চোখ কপালে উঠে যায়। উঠবে নাই বা কেন? ফোনের লক স্ক্রিনের ওয়ালপেপারে যে ওর নিজের ছবি। নীলাভ ভুল দেখছে ভেবে ফোনটা আবার লক করে ওপেন করল। কিন্তু না, সে ভুল দেখছে না। ফোনের ওয়ালপেপারে ওরই ছবি, তাও আবার হাসি মুখের ছবি। নীলাভ কবে এভাবে হেসেছে, সেটা ওর নিজেরই মনে নেই। তার মানে কি মেয়েটা ওকে আগে থেকেই চেনে? যদি চিনেও থাকে তাহলে কিভাবে চেনে? আর চিনলেই কি কেউ কারো ছবি নিজের ওয়ালপেপার বানায়? তাহলে কেন বানায়? নীলাভ আর ভাবতে পারল না। কি হচ্ছে এসব ওর সাথে, আর কেনই বা হচ্ছে? মেয়েটাকে দেখার পর থেকে ঝামেলা হয়েই যাচ্ছে। ফোনটাতে লক থাকাতে নীলাভ আর কিছুই দেখতে পারল না। কারো পাসওয়ার্ড কি হতে পারে তা অনুমান করার কারো কি সাধ্য আছে? তাও আবার যদি কোনো অপরিচিত ব্যক্তির হয়ে থাকে সেটা তো অসম্ভব, তাই না?
নীলাভ ফোনটা চেক করে দেখল ফোনে কোনো সিম কার্ডও নেই। এবার পুরো মেজাজটাই বিগড়ে গেছে ওর। হঠাৎ ওর নিজের ফোনটা বেজে উঠল। নীলাভ কলটা রিসিভ করল। হ্যালো মিনার, বলো সবাই ওখানে ঠিক আছে তো? আর ওদের কাউকে ধরতে পেরেছ? হ্যাঁ স্যার, সবাই এখানে ঠিক আছে। আপনি কি ঠিক আছেন স্যার? একবার আসতে পারবেন এখানে? নীলাভ যাবে না বলতে গিয়েও বলল না। আচ্ছা, আমি 30 মিনিটের মধ্যে আসছি। নীলাভ কলটা কেটে দিয়ে তরুর ফোনটা হাতে নিয়ে নাড়তে নাড়তে রিসেপশনে এসে নিজের ফোন নম্বরটা দিয়ে গাড়ি করে বুড়োতে চলে আসল। রাত 11টা। স্যার, আমরা সুস্থ কাউকে তো এরেস্ট করতে পারিনি, সবাই আহত অবস্থাতেই পালিয়ে গিয়েছিল। তবে ওই গ্যাংয়ের একজন মাথায় গুলি লাগার কারণে ঘটনাস্থলেই মারা গিয়েছে, আর একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক, হসপিটালে ভর্তি করা হয়েছে। নীলাভ কিছু একটা ভেবে বলে ওঠে, তোমরা একটা কাজ করো, ওর জন্য গার্ডস পাঠাও, কারণ ওর জীবনের ঝুঁকি রয়েছে। কিন্তু স্যার, ওর আবার কিভাবে জীবনের ঝুঁকি আছে? আরে মিনার, বুঝতে পারছো, এখন আমাদেরকে আসল অপরাধীর কাছে নিয়ে যাওয়ার রাস্তা। ও এখন নিজেই নিজেদের গ্যাংয়ের শত্রু হয়ে গেছে, তাই ওর মাধ্যমে যাতে আমরা ওদের কাছে পৌঁছাতে না পারি সেই জন্য ওর গ্যাংয়ের লোকেরাই ওকে মেরে ফেলার চেষ্টা করবে, আমি শিওর। বাহ স্যার, আমি তো এটা ভেবেই দেখিনি। আমি যা বললাম তাই করো, আমি বাসায় যাচ্ছি। আচ্ছা স্যার। নীলাভ বাসায় এসে ফ্রেশ হয়ে ডিনার করে শুয়ে পড়ল। অনেক ক্লান্ত থাকাতে খুব তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ল। সকালবেলা সবাই ব্রেকফাস্ট করতে টেবিলে বসেছিল। নীলাভও ছিল সেখানে। খাবার সার্ভ করতে করতে সাবিনা খাতুন বলে উঠলেন, যারা ত্রানা কাউকে কিছু না বলে কালকে ওভাবে চলে গেল কেন? ও না বলেছিল থাকবে? খাবার খাওয়ার সময় কথা বলা নীলাভ পছন্দ করে না, তাছাড়া ও কেসটা নিয়ে একটু চিন্তাতেও আছে, তাই মায়ের মুখে অপরিচিত কারো নাম শুনেও সে ততটা গুরুত্ব দিল না। কিন্তু নাহিদ বলে উঠল, ত্রানা আবার কে মা? আরে যারা বলেনি তোকে? ত্রানা হচ্ছে যারার দূরসম্পর্কের বন্ধু। কি যারা, বলো ও কেন চলে গেল কালকে? নাহিদকে তাড়াতাড়ি অফিসে যেতে হবে, সেই জন্য সেও মায়ের কথায় ততটা গুরুত্ব দিল না। আসলে মা আপুর একটা জরুরি কাজ পড়ে গিয়েছিল, তাই তাড়াহুড়ো করে চলে গিয়েছিল। আপনাকে বলে যাওয়ার সময় পায়নি, আমাকে বলতে বলেছিল, কিন্তু আমার আর পড়ে মনে ছিল না। মেয়েটার সাথে ভালো করে কথাও হলো না, একটু বিদেশিনী ধাঁচের। অদ্ভুত পোশাক আশাক আর গম্ভীর টাইপের হলেও মেয়েটা কিন্তু ভারী মিষ্টি দেখতে। আবার ওকে আসতে বলো তো, যারা কয়েকদিন এসে থেকে যাবেনি না হয়। আচ্ছা মা, বলবো। নাহিদের চোখ নীলাভের দিকে পড়তেই সে জিজ্ঞেস করে, কিরে নীলাভ, খাবার খাওয়ার সময় আজকে আবার এত কি ভাবছিস? কিছু না ভাইয়া, আসলে একটা নতুন কেস এসেছে, সেটা নিয়েই ভাবছি। কি একটা কেস তোকে এত ভাবাচ্ছে? কি বলিস, তাহলে নিশ্চয়ই কেসটা বেশ জটিল। ভাইয়া, তার ওপর কালকে যা হলো, আমি কিছুই বুঝতে পারছি না, সবটা কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। কি কি হয়েছে রে কালকে? নীলাভ ক্লাবের গন্ডগোল থেকে তরু ওকে বাঁচানো পর্যন্ত সবটাই বলল, শুধু তরুর ফোনের বিষয়ে কিছুই বলল না, কারণ ব্যাপারটা সে এখনও পুরোপুরিভাবে বুঝে উঠতে পারেনি। কি বলিস, মেয়েটা তো তাহলে তোকে কালকে বাঁচিয়েছে, তাই না? সাবিনা খাতুনের কথা শুনে নীলাভ ছোট্ট করে বলে, হ্যাঁ মা, সেরকমই কিছু একটা। এভাবে বলছিস কেন নীলাভ? নীলাভ হাত ধুয়ে দাঁড়িয়ে বলল, আমি যাচ্ছি মা, আমার কিছু কাজ আছে। খাবারটা তো শেষ করে যা। সাবিনার কথা না শুনে নীলাভ সোজা উপরে নিজের রুমে চলে গেল। বিকাল বেলা অফিস রুমে বসে ল্যাপটপ নিয়ে কাজ করতে দেখালেও কাজের দিকে কোনো খেয়াল ছিল না তাজিমের। গতকাল দুপুরে তরু বাইরে গিয়েছিল আর এখন পর্যন্ত ফেরেনি, আর না তরুকে ফোনে পাওয়া যাচ্ছে, ফোনটাও গতরাত থেকে নট রিচেবল বলছে। এমনটা নয় যে তরু এই প্রথম বাড়ির বাইরে আছে, কারণটা হলো তরু বলে গিয়েছিল বাড়ি ফিরতে দেরি হবে, তবে বাড়িতে ফিরবে না সেটা বলেনি। আর এই জন্যই তাজিমের চিন্তা হচ্ছে, আর চিন্তাটা তখন আরও বেড়ে গেল যখন সে যারাকে কল করে জানতে পারল তরু সেখানেও যায়নি। তাজিম ল্যাপটপটা অফ করে রেখে আবার তার বাবাকে কল করল। এই নিয়ে সে সকাল থেকে 15 বার কল করে খোঁজ নিয়েছে তরু বাড়িতে এসেছে কিনা।
হ্যালো বাবা, তরু কি বাড়িতে এসেছে? ফোনের অপর প্রান্ত থেকে সাফওয়ান বললেন। না তো রে, তরু তো এখনো বাড়িতে ফেরেনি। হ্যাঁ রে তাজিম, মেয়েটা আমার ঠিক আছে তো? কিছু হয়নি তো? আমার ভীষণ চিন্তা হচ্ছে। জহুরা ড্রয়িং রুমে এসে সাফওয়ানের ফোনে বলা কথাগুলো শুনে মুখ বাঁকিয়ে বলতে লাগল। হা, এমন করছো যেন মনে হচ্ছে ও কোনো বাচ্চা মেয়ে হারিয়ে গেছে। আরে গিয়ে দেখো মাতাল হয়ে কোথাও পড়ে আছে, আর নয়তো কোনো বড়লোক ঘরের ছেলে দেখে তার সাথে ভেগে গেছে। বিয়ে করতে মন চেয়েছে বললেই হতো, এমন নষ্টামি করার কি মানে? এই মেয়ের জন্য বাইরে মুখ। দয়া করে চুপ করো তুমি, আর একটা কথাও বলবে না। মেয়েটা কাল থেকে বাড়ি ফেরেনি। কোনো বিপদ আপদ হয়েছে কিনা কে জানে, আর তুমি এই সময়ও মেয়েটাকে নিয়ে যা নয় তাই বলে যাচ্ছ। হ্যাঁ তো, ভুল কি বলেছি আমি শুনি? উনি করে বেড়ালে দোষ নেই, আর আমি বললেই যত দোষ। হা। সাফওয়ান আর কিছু বলার আগেই জহুরা কিচেনে চলে যায়। জহুরা চলে যাওয়ার পর সাফওয়ান খেয়াল করল তাজিম অনেক আগেই কল কেটে দিয়েছে, হয়তো জহুরার বলা কথাগুলো সহ্য করতে না পেরেই কল কেটে দিয়েছে। রাত 10টা। তাজিম আর ভাবতে পারছিল না, তরু কোথায় আছে, কেমন আছে, কিছুই জানে না সে। তাজিম অফিস থেকে সোজা পুলিশের কাছে যাবে বলেই ঠিক করেছে। গাড়ি স্টার্ট দিতেই তার ফোনটা বেজে ওঠে। ফোনের স্ক্রিনে আননোন নম্বর দেখে তাড়াতাড়ি ফোনটা রিসিভ করে কানে নেয়। হ্যাঁ। লোভা। ইয়া। ফোনের ওপাশে তরুর ভাঙ্গা কণ্ঠ শুনে তাজিমের বুকটা কেঁপে উঠল। হ্যালো তরু, বোন আমার, তুই ঠিক আছিস তো? কোথায় আছিস? ফোন কেন বন্ধ বলছে তোর? তুই জানিস আমি কত চিন্তায় ছিলাম, আমি না হয় তোকে ফোন করে একটু বিরক্তই করে ফেলেছি, তার জন্য এত বড় শাস্তি দিবি? রিল্যাক্স ভাইয়া, আমি ঠিক আছি। কিন্তু তোর কণ্ঠ শুনে তো মনে হচ্ছে না যে তুই ঠিক আছিস। তুই আমাকে এটা বল যে তুই এখন কোথায় আছিস? আমি সেন্ট্রাল হসপিটালে আছি। হোয়াট? তুই হসপিটালে কি করছিস? ভাইয়া, তুমি আসো, তারপর সব বলবো। আর হ্যাঁ, আসার সময় আমার জন্য একটা নতুন হ্যান্ডসেট নিয়ে এসো। তাজিম আর কিছু বলার আগেই তরু কলটা কেটে দেয়। তারপর সামনে থাকা নার্সের দিকে ফোনটা এগিয়ে দিয়ে বলে, এই নিন আপনার ফোন, আর থ্যাঙ্কস। ইটস ওকে, আপনার জ্ঞান ফিরেছে, আমি গিয়ে ডক্টরকে ইনফর্ম করে আসি। কথাটা বলে নার্স সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর নীলাভ সবেমাত্র ডিনার শেষ করে নিজের রুমে এসেছে, তখনই তার ফোন বেজে ওঠে। হ্যালো, হ্যাঁ ডক্টর বলুন। পেশেন্টের জ্ঞান ফিরেছে, আর এটা জানানোর জন্যই আপনাকে কল করলাম। ও আচ্ছা, এটা তো ভালো কথা। ওনার যেই অবস্থা ছিল, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। সে তো আমরাও পেয়েছিলাম। তবে ভাগ্য ভালো যে ওনার হার্ট বুকের ডান পাশে। খুব অল্প লোকেরই এমনটা হয়। আর এই জন্যই ওনাকে বাঁচানো সম্ভব হয়েছে। নয়তো ওনার বাঁচার কোনো সম্ভাবনাই ছিল না। থ্যাঙ্কস গড। যাই হোক, আপনারা ওনার সাহায্যে ওনার বাড়ির লোকদের ইনফর্ম করুন। আমি আগামীকাল সকালে না আসতে পারলেও বিকেলে একবার হসপিটালে গিয়ে দেখে আসব। আচ্ছা, ওনার পুরোপুরি সুস্থ হতে কতদিন লাগবে? পুরোপুরি সুস্থ হতে তো টাইম লাগবে। উনি বেঁচে গেলেও তোটা বেশ গভীর। 1 সপ্তাহ এখানে থেকে ট্রিটমেন্ট নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, আর তা না হলে সময় লাগবে। হ্যাঁ, ওনার বাড়ির লোক যেটা ভালো মনে করে। আর আমাকে ইনফর্ম করার জন্য ধন্যবাদ। এটা তো আমার দায়িত্ব। রাত 11টা। এসব কি করে হলো তরু? ভাইয়া আসলে আমি। কি তুই তরু? এখন নিশ্চয়ই বলবি না যে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিস। ভাইয়া। ভাইয়া ভাইয়া করে কোনো লাভ নেই তরু, ভুলে যাস না আমিও কিন্তু আর ছোট নেই যে একটা বাহানা দিয়ে কথা এড়িয়ে যাবি। বল, কি করে হলো এইসব? অন্য সময় হলে তাজিম কখনোই তরুকে এত জোর দিয়ে প্রশ্ন করতে পারত না, তবে আজকে তাজিমের প্রশ্নের উত্তর দিতেই হবে তরুকে, সেটা দুজনেই খুব ভালো করে জানে।
আসলে ভাইয়া আমি নাইট ক্লাবে গিয়েছিলাম, তখনই কিছু মাস্ক পরা লোক এসে সেখানে আক্রমণ করে, ওখানে পুলিশের লোকেরাও ছিল। তো গোলাগুলির এক পর্যায়ে একটা গুলি এসে আমার গায়ে লেগেছে। তারপর আমি জানি না কি হলো, আর আমি এখানেই বা কি করে এলাম। তরু যেভাবে কথাগুলো গুছিয়ে বলেছে, তাজিম কোনো সন্দেহ না করেই বিশ্বাস করে নিয়েছে। হ্যাঁ রে তরু, কেন তোর পিছে এভাবে লেগে থাকে বলতো? ভাগ্যিস তোর বড় কোনো ক্ষতি হয়নি, আমার তো ভাবতেই ভয় লাগছে। জানি না তোকে কে বা কারা তখন হসপিটালে ভর্তি করে দিয়ে গেছে, তার কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। এবার যেটা আনতে বলেছি সেটা দাও। কি? আমার নতুন ফোন। তরুর কথা শুনে তাজিম তরুর দিকে একটা বক্স এগিয়ে দিয়ে বলল, এই নে, এখানে নতুন সিম কার্ডও আছে। তবে তোর আগের ফোনের কি হয়েছে? জানি না ভাইয়া, হয়তো কেউ নিয়ে গেছে। ওহ আচ্ছা, তুই রেস্ট নে। আমি ডক্টরের সাথে কথা বলে তারপর তোর জন্য কিছু খাবার নিয়ে আসছি। তাজিম রাতে হসপিটালেই থাকে। সে ডক্টরের সাথে কথা বলে তরুকে 7 দিনের জন্য এখানে ভর্তি করে দেয়। যদিও তরু এখানে থাকতে রাজি হয় না, তবুও তাজিমের জোড়াজুড়িতে তাকে মানতেই হয়। সকালবেলা। ভাইয়া তুমি যাও, আমার জন্য চিন্তা করো না, আমি তো এখন ঠিক আছি। আমি জানি মিটিংটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা আমি যাচ্ছি তরু, আবার রাতে আসব। তোর কিছু লাগলে এখানের নার্সদের বলিস, নইলে আমাকে কল করিস, কেমন? ওকে। তারপর তাজিম অফিসে চলে যায়। যাওয়ার আগে সে সাফওয়ানকে ফোন করে তরুর কথা জানিয়ে দিয়েছে। সাফওয়ান আসতে চাইলে তাজিম বারণ করে দেয়, কারণ সে চায় না তরু এই অবস্থায় হসপিটালে সিন ক্রিয়েট করুক। বিকেল 5টা। নীলাভ ঠিক করল যে সে এখন হসপিটালে গিয়ে মেয়েটাকে দেখে আসবে। সকাল থেকে সে বুড়োতেই ছিল, আর ব্যস্ততার মধ্যে ছিল, তাই সে সকালবেলা যেতে পারেনি। নীলাভ ড্রাইভ করছিল, তখনই তার ফোনে আয়ুর কল আসে, যেটা দেখে নীলাভ কলটা রিসিভ করে কানের কাছে ধরে। হ্যালো নীল, কোথায় আছো? আমি তো হসপিটালের দিকে যাচ্ছি, কেন বলো তো? হসপিটালে কেন? তোমাকে না গতকাল একটা মেয়ের কথা বললাম যে আমাকে বাঁচিয়েছিল? তাকেই দেখতে যাচ্ছি। মেয়েটার সাথে কেন দেখা করতে হবে শুনি? রে তো যায়নি, সামান্য একটু আঘাতই তো লেগেছে। হ্যাঁ, তবে আয়ু মেয়েটার সাথে কেসটা আর ওই দিনের ঘটনা সম্পর্কে কিছু কথা আছে, তাই দেখা করতেই হবে। ওহ আচ্ছা। আমি তো ভাবলাম তোমার সাথে আজকে কফি খেতে যাব। কিন্তু তুমি তো মনে হয় ব্যস্ত আছো। একটু মন খারাপ করেই বলল আয়ু। তুমি এখন ফ্রি আছো? তাই তো বলেছি বেবি। ওকে ডান, তাহলে আমি বরং পরে হসপিটালে যাব। তুমি একটা কাজ করো, হসপিটালের সামনের ক্যাফেতে চলে এসো, আমরা ওখানেই মিট করব। ওকে, আমি আসছি। আয়ু কলটা কেটে দিলে নীলাভ গাড়িটা হসপিটালের পাশের ক্যাফের সামনে পার্ক করে ভেতরে চলে যায়। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সেখানে আয়ু এসে হাজির হয়। আয়ু নীলাভকে দেখেই এগিয়ে গিয়ে হাগ করে, তারপর একসাথে গিয়ে একটা টেবিলে বসে। তারা দুজন সামনাসামনি বসে কথা বলছে। তবে কিছুটা দূর থেকে দুটো চোখ তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়েছিল, যেটা ওরা দুজনের কেউ খেয়াল করেনি। দূরে দাঁড়িয়ে থাকা মেয়েটি হঠাৎ করে নিজের ফোনটা বের করে কাউকে ভিডিও কল দিল, তারপর পেছনের ক্যামেরা দিয়ে নীলাভ আর আয়ুকে দেখাতে লাগল। ফোনের ওপাশের ব্যক্তিটি আর কেউ নয়, তরু। তরু দেশে আসার পর থেকেই নীলাভের উপর নজর রাখছে। যদিও দেশের বাইরে থাকাকালীনও সে নীলাভের উপর নজর রাখত, তবে দেশে ফেরার পর সেটা আরও বেশি। নীলাভের উপর বিভিন্ন সময়ে মোট 3 জন নজর রাখে, লিজা, আভিক আর বিভান। ওরা 3 জনই তরুর সাথে কাজ করে, তার সাথে তরুর ভালো বন্ধুও। লিজার প্রধান কাজই হল নীলাভের উপর নজর রাখা। নীলাভ কখন কোথায় যায়, কি করে, সব কিছুর খবর রাখে তরু। নীলাভের কখনো এই বিষয়ে সন্দেহ হয়নি, কারণ তার ধারণাও নেই যে কেউ তার উপর নজর রাখতে পারে।
নীলাভ যখন আয়ুর সাথে কথা বলা শুরু করে তখন লিজা ফোনটা হাতে নিয়ে নীলাভের পিছনের টেবিলে বসে পড়ে। যাতে নীলাভের সন্দেহ না হয় তাই কিছু খাবারও অর্ডার করে। তরু এখনো লাইনে আছে। নীলাভ আর আয়ুর কথাগুলো স্পষ্ট শুনতে পাচ্ছে সে। লিজার কানে ব্লুটুথ আছে যেটা দিয়ে সে তরুর কথা শুনতে পাচ্ছে আর সেই অনুযায়ী কাজ করছে। তো বলো আজকে হঠাৎ আমার সাথে দেখা করতে কেন মন চাইল তোমার? নীল, তুমি এভাবে বলছো যেন আমার তোমার সাথে দেখা করতে মনেই চায় না। ওহ, চাই বুঝি? অবশ্যই চাই। আমাদের সেই ছোটবেলা থেকে রিলেশন, তোমাকে আমি কতটা ভালোবাসি তুমি কি সেটা জানো না? আই লাভ ইউ নীল। আই লাভ ইউ টু। এবার বলো কি খাবে? এনিথিং। আসলে নীল, আমার তোমার সাথে কিছু কথা ছিল। তুমি যখন আমাকে ফোন করে বললে দেখা করতে চাও তখনই আমি বুঝে গিয়েছিলাম যে নিশ্চয়ই আমার সাথে তোমার কথা আছে। তো বলো কি কথা? আসলে নীল। বলো। আসলে নীল, আমাকে 6 মাসের জন্য লন্ডন যেতে হবে। আগামী মাসেই আমার ফ্লাইট। হোয়াট, তুমি আমার সাথে মজা করছো তাই না? না নীল, ওখানে ব্যালট দলের জন্য অডিশন নেওয়া হচ্ছে আর তুমি তো জানো এটা আমার স্বপ্ন যে আমি অনেক বড় ড্যান্সার হব। আমি যেই সুযোগটার জন্য এত বছর ধরে ওয়েট করছি ফাইনালি সেটা পেয়েছি। কি হলো, তুমি কিছু বলছো না কেন নীল? নীলাভ কিছু না বলে কিছুক্ষণ আয়ুর দিকে তাকিয়ে থেকে উঠে চলে যেতে নিলে আয়ু নীলাভের হাত ধরে ফেলে। নীলাভ, তুমি কিছু না বলে এভাবে কেন চলে যাচ্ছ? নীলাভ আয়ুর হাতটা ছাড়িয়ে বলল। কি বলবো আয়ু? কি শুনতে চাও তুমি? তোমার জীবনে সবকিছুরই মূল্য আছে, শুধু আমার এই মূল্য নেই। আমি কোথায় ভাবলাম তুমি হয়তো আমাদের বিয়ে নিয়ে কিছু ভাবছ। আচ্ছা, তুমি কি কখনো আমার কথা ভেবেছ? নীলাভ প্রচণ্ড পরিমাণে রেগে গেছে। সে এটাও ভুলে গেছে তার আশেপাশে আরও লোকজন আছে যারা ওদের দিকেই তাকিয়েছিল। তরুর তো রাগে গা জ্বলে যাচ্ছে আয়ু নীলাভের হাত ধরেছিল দেখে। নীলাভ, প্লিজ আস্তে কথা বলো, সবাই আমাদের দিকেই তাকিয়ে আছে। আয়ুর কথা শুনে নীলাভ আবার চলে যেতে নিলে আয়ু নীলাভকে জড়িয়ে ধরে। তরুর এবার আর সহ্যই হচ্ছিল না, সে তড়িঘড়ি করে উঠে আসতে নিলে বুকে প্রচণ্ড ব্যথা পায়। তবে নীলাভের দেওয়া ব্যথার কাছে এই ব্যথা যেন কিছুই না। নীলাভ রাগের বশে আয়ুকে নিজের থেকে দূরে সরিয়ে দিলে তরু কিছুটা স্বাভাবিক হয়। তখনই আয়ু বলে ওঠে, আচ্ছা নীল, তুমি যদি না চাও আমি লন্ডনে যাব না। আমার কাছে আমার স্বপ্নের থেকেও তুমি বেশি ইম্পর্টেন্ট। হয়তো এই সুযোগটা হাতছাড়া করলে আমি আর কখনোই আমার স্বপ্নটা পূরণ করতে পারবো না। তাতে কি আমি তোমাকে হারাতে চাই না? আয়ুর কথাতে নীলাভ কিছুটা শান্ত হল আর ভাবতে লাগল। তার জন্য আয়ুর স্বপ্নটা পূরণ হবে না, সে এটা কখনোই চায় না। তাই সে কিছুক্ষণ ভেবে তারপর বলল, তুমি যেতে পারো, আমার কোনো প্রবলেম নেই। নীলাভের কথা শুনে আয়ু নীলাভের হাত ধরে বলতে লাগল, প্লিজ রাগ করো না, আমি তো বললাম আমি যাব না। আমি রাগ করিনি, আমি সিরিয়াস। আমি চাই না আমার জন্য তোমার জীবনের লক্ষ্যটা নষ্ট হয়ে যাক। একটা মানুষের জীবনে তার লক্ষ্যটা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি বুঝি আয়ু। সত্যি বলছো নীলাভ, আমি যাব? হ্যাঁ বাবা, সত্যি। তুমি যাও, তবে আমার একটা শর্ত আছে। আর সেটা কি? এই মাসের তো আর মাত্র 15 দিন আছে, তাই তুমি যাওয়ার আগে রেগুলার আমার সাথে দেখা করতে হবে। ব্যাস এইটুকু? আমি কোথায় ভাবলাম তুমি কিস করতে চাইবে তা না। আয়ু, তুমি তো জানোই আমি বিয়ের আগে এগুলো একদমই পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ জানি তো, একদম নিরামিষ। সেটাই। আচ্ছা, প্রতিদিন দেখা না করতে পারলেও 2 দিন পর পর দেখা করব আমরা। চলবে।